নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কথায় আছে না, এটা বলা হয় আমাদের বাংলাতে, তো আমরা খুব বলি যে যার কেউ নেই তার ভগবান আছে। তো এখন দেখা যাচ্ছে সত্যি সত্যি ভারতবর্ষের জন্য কোনো না কোনো শুভাকাঙ্ক্ষী কেউ না কেউ তো রয়েছে, যে ভারতবর্ষের উপর যাবতীয় যা কিছু টেরোরিজম অ্যাক্টিভিটিস বা অত্যাচার বা ভারতবর্ষের নাগরিকের উপর যা কিছু সমস্যা বা প্রাণঘাতী যা হামলা হয়ে থাকুক না কেন, তাদের পিছনে যে বা যারা আছে তারা এক 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 করে কিন্তু কেউই এই পৃথিবীতে টিকে থাকতে পারছে না। সবাই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে বা নিচ্ছে বা আগামী দিনও নেবে বলেই মনে হয়। তো ঘটনাটা কি, এটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে এই গত রোববার দিন, অর্থাৎ 26শে এপ্রিল এই 2026-এ হঠাৎ করে একটা খবর পাওয়া গেল যে পাকিস্তানের এই জায়গাটার নাম হচ্ছে খাইবার পাখতুনওয়া বলে যে জায়গাটা, সেই খাইবার পাখতুনওয়ার ল্যান্ডি কোটাল বলে একটি জায়গা, এবং তার ঝান্ডে বাজার এরিয়াতে হঠাৎ করে কিছু রাত্রিবেলা, বেশ এক্স্যাক্টলি মানে টাইমিং ওরকমভাবে তো স্পেসিফিক কিছু বলা যায়নি, বাট এটার ঘটনাটা যেটা ঘটেছে সেটা আন্দাজ করা হচ্ছে 9:30 থেকে 11:30-র মধ্যে কোনো একটা টাইম। এক্স্যাক্ট টাইমটা কেউ বলতে পারছে না, বা জানলেও হয়তো কেউ বলছে না। সেটাতে যা বলা যাচ্ছে সেটা হচ্ছে এই 9:30 থেকে 11:30-র মধ্যেই 26শে এপ্রিল 2026 সালে এই খাইবার পাখতুনওয়ার অঞ্চলের এই ঝান্ডে বাজার এরিয়াতে হঠাৎ করে পুরো নিঃশব্দতা খান খান করে দিয়ে বেশ কিছু গুলির আওয়াজ আসে, এবং সেই গুলি চলার শব্দের পরে দেখা যায় যে সেখানে একজন পরবর্তীকালে পরিচয় পাওয়া যায় যে লস্করে তৈবার একজন অন্যতম শীর্ষ কমান্ডার, যার নাম হচ্ছে শেখ ইউসুফ আফ্রিদি, উনি মাটিতে লুটিয়ে পড়ে আছেন, এবং অজ্ঞাত পরিচয় কোনো এক বা একাধিক বন্দুকধারী তারা কেউ না কেউ তাকে গুলি করে দিয়ে গেছে, যার কোনো সাক্ষী, কোনো ক্লু, কেউ কোনো দায় স্বীকার করা কোনো কিছুই করেনি। ফলে সেই যে অজ্ঞাত পরিচয় গানম্যান বা অজ্ঞাত পরিচয় বন্দুকধারী যে বা যারা এসে ভারতের শুভাকাঙ্ক্ষী হিসেবে এই দারুণ ঘটনাটা ঘটিয়ে দিয়ে গেছে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু এর ফলে দেখা গেল যে মানুষটি পড়ে আছেন তার নাম হচ্ছে এই যে বললাম শেখ ইউসুফ আফ্রিদি, এবং যিনি একজন লস্করে তৈবার অন্যতম খুব নামকরা কমান্ডার। তো যাই হোক, তো এই শুভাকাঙ্ক্ষী ভারতের জন্য তো কিছু ভালো কাজই তো করেছেন, এটা তো দেখাই যাচ্ছে। তো এর ফলে যেটা হলো সেটা হচ্ছে যে শেখ আফ্রিদি, এই ইউসুফ আফ্রিদি বেসিক্যালি কে ছিলেন, এ যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পর্দার আড়ালের এক অন্যতম কারিগর। তার কারণ হচ্ছে শেখ ইউসুফ আফ্রিদি লস্করে তৈবার একজন প্রভাবশালী আঞ্চলিক কমান্ডার ছিলেন। তিনি সরাসরি হাফিজ সাইদ, যিনি অন্যতম প্রতিষ্ঠাতা, সেই হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, এবং সংগঠনটির রিক্রুটমেন্ট এবং আঞ্চলিক অপারেশনে মূল ভূমিকা পালন করতেন। খাইবার অঞ্চলে আফ্রিদি গোত্রের এই সন্তান কমান্ডার সেই এলাকার গভীর স্থানীয় যোগাযোগ রাখতেন, মানে সাধারণ মানুষের সঙ্গে খুব গভীর যোগাযোগ রাখতেন, এবং সেই যোগাযোগের ফলে উনি এখান থেকে রিক্রুটমেন্টের কাজটা পরিচালনা করতেন। যাই হোক, নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে মত হিসেবে আফ্রিদি সংগঠনের রিক্রুটমেন্ট এবং এই আফ্রিদি, ইউসুফ আফ্রিদি যিনি আছেন, ইনি সংগঠনের রিক্রুটমেন্ট এবং মতাদর্শগতভাবে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। তার বিরুদ্ধে জম্মু এবং কাশ্মীরকে লক্ষ্য করে যতগুলো অভিযান আছে, প্রায় সব অভিযানেই এনার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ইনি সংগঠনের দ্বিতীয় সারির নেতৃত্বে ছিলেন, এবং যাদের বেশি কাজ হচ্ছে এদের যে সংগঠন যেটা, সেই সংগঠনের শীর্ষ নেতৃত্ব যদি অ্যাবসকান্ডেড থাকে বা কোনোভাবে অ্যাবসেন্ট থাকে বা কোনোভাবে তারা যদি ডাইরেক্টলি পিকচারে না আসতে পারে, তাহলে এই সেকেন্ড ইন কমান্ড যে সমস্ত এই নাম গোত্র সম্পর্কিত যারা রয়েছেন, তারা যাতে সংগঠনকে সচল রাখতে পারেন এবং সেই সংগঠনের কাজ যাতে করতে পারে, সেইগুলো দেখা এই সমস্ত লোকেদের কাজ ছিল। তো যার ফলে এর দায়িত্বের মধ্যে মেইন ছিল হচ্ছে সীমান্ত পার করার সুবিধা করে দেওয়া, যেভাবেই হোক না কেন কোনো না কোনোভাবে সীমান্ত পার করার ব্যবস্থা করা, এবং এই যে তরুণ সদস্য যাকে যাকে যা পেতেন তাদের অ্যাকচুয়ালি মগজ ধোলাই করা বা মতাদর্শগতভাবে এদেরকে তৈরি করা। তার মানে বেসিক্যালি তো এমনিতে নোয়িংলি কেউ বা কারা কি এই জেহাদ বা এই ধরনের মানে উগ্রপন্থার মধ্যে কারা আসে, যাদেরকে ব্রেন ওয়াশ করা হয়, তো এনার কাজ ছিল সেই ব্রেন ওয়াশিংয়ের কাজটা করা। তো যাই হোক, এই শেষ বেলায় এসে দেখা যায় যে খাইবার পাখতুনওয়ার, কিন্তু খাইবার পাখতুনওয়ার জায়গাটা যদি দেখেন বা কোনো আইডিয়া করেন, গুগলে হোক বা ইউটিউব সার্চ করে দেখবেন, এটা খুব রুক্ষ অঞ্চল, এবং রুক্ষ অঞ্চলের মধ্যে গাছপালা প্রায় নেই বললেই হয়, এবং এর মধ্যে কিছু পাহাড় আছে, পাহাড় মানে টিলা পাহাড় টাইপের, যেগুলো রুক্ষ পাথুরে পাহাড়, যার ফলে এখানে কিন্তু সার্ভাইভ করা একটু রাফ অ্যান্ড টাফ না হলে হয় না, এবং এখানে কিন্তু পাহাড়ে ওঠার অভিজ্ঞতা থাকতে হবে। তার কারণ হচ্ছে পুরোটাই স্টোন বেল্ট, এবং স্টোন বেল্ট হওয়ার ফলে এখানে কিন্তু একটু রুক্ষ আবহাওয়া, যার ফলে ঠান্ডাটাও যেরকম রাত্রিবেলা পড়ে, আর সেমনি কিন্তু গরমকালে মানে দিনের বেলাটা কিন্তু গরম ভালোই থাকে। যাই হোক, এই হামলাকারীরা একাধিক গুলি চালায়, এবং যেই গুলির ক্ষত অনেকগুলো পাওয়া গেছে, এবং ফলে ওখান থেকে এই যে সাইদ আফ্রিদি, ইউসুফ আফ্রিদি, ইনি কিন্তু সার্ভাইভ করে উঠতে পারেননি, এবং কেউ কিছু করে ওঠার আগেই একদম ডাইরেক্ট ওখানেই অন দ্যাট স্পট
এই এই লোকটি মারা যায় এবং এই হামলাটা আচমকাই হয়েছিল, যার ফলে নিশ্চয়ই এর কাছেও কোনো প্রিপারেশন ছিল না বা কোনো খবর ছিল না। আক্রমণকারীরা, এটা বলা হচ্ছে যে আক্রমণকারীরা একাধিকবার গুলি করে এবং গুলি করে এটা এনশিওর করে যে এ মারা গেছে। তার কারণ হচ্ছে কয়েকদিন আগে এই আরেকজন উগ্রপন্থী যাকে গুলি করা হয়েছিল তিনি কিন্তু এখনো মারা যাননি, তিনি কিন্তু সার্ভাইভ করে গেছেন এবং তিনি হসপিটালে রয়েছেন, কিন্তু ভীত অবস্থাতে রয়েছেন। কিন্তু তিনি কিন্তু এই আমির হামজা বলে যার কথা বলছি, আমির হামজা কিন্তু এখনো সার্ভাইভ করে রয়েছেন। ফলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এটা একটাই প্যাটার্ন ফলো করছে, সেই প্যাটার্ন হচ্ছে নিঃশব্দে আসা, কাজ করা এবং চলে যাওয়া সাইলেন্টলি। এদের কোনো পরিচয় পাওয়া যায় না বা যাচ্ছে না, বা আশা করা যায় যে এটা যাবেও না। কোনো না কোনো হিতাকাঙ্ক্ষী, কোনো না কোনো হিতৈষী বা কোনো না কোনো ভারতবর্ষের শুভাকাঙ্ক্ষী আছে যে বা যারা এই কাজটা করছে। কিন্তু এই প্যাটার্নটা কিন্তু শুধু আফ্রিদি নিয়ে নয়, আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে কম বেশি 2024-এর এন্ড থেকে নিয়ে 2025 এবং 2026-এর এই শুরুয়াত পর্যন্ত কম বেশি কিন্তু 30 বা 30-এর বেশি কিন্তু এই ধরনের উগ্রপন্থী ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এবং যারা এই কর্মকাণ্ডের মধ্যে জড়িত আছে তাদেরকে কিন্তু অলরেডি পৃথিবী থেকে যেতে বাধ্য করা হয়েছে। এবং এই ভালো কাজটা কেউ না কেউ তো করছে এবং কেউ না কেউ তো এই গ্রুপ যারা আছে তাদেরকে তো সাধুবাদ জানাতেই হয়। যার ফলে এই এখনো পর্যন্ত লস্করে তয়বা, হিজবুল মুজাহিদ্দিন, এইরকম যে সমস্ত জঙ্গি সংগঠন আছে সেই সমস্ত জঙ্গি সংগঠনের মধ্যে অন্তত 30 জনেরও বেশি, মানে 30+, অন্তত 30 জনের বেশি সদস্য লাহোর, করাচি সহ এই যে বললাম এই খাইবার পাখতুনখোয়া এরকম বিভিন্ন জায়গা থেকে, পাকিস্তানের বিভিন্ন জায়গা, মানে যদি দেখা যায় তাহলে এর একটা চাঙ্ক, যতগুলো এই জঙ্গি বা উগ্রবাদী রয়েছে তার মানে প্রায় একটা বড় সড়ো চাঙ্ক, সেটা 75% হোক, 80% হোক বা তার বেশি হোক, সেগুলো কিন্তু পাকিস্তানেই নিহত হচ্ছে। তার মানে পাকিস্তান হচ্ছে এদের একটা ডেরা বা ঘাঁটি, বা এদের আমরা কথা বলি না যে এদেরই জন্মদাতা। তো এইখানে এদের জন্মও হচ্ছে, লালন পালনও এইখানেই হচ্ছে, যার ফলে এদের সঙ্গে এই ঘটনাটা কিন্তু পাকিস্তানেই ঘটছে। তো পাকিস্তানের এই সমস্ত শহরে কিন্তু একই কায়দায় কোনো না কোনোভাবে এই মার্ডারগুলো আননোন গানম্যানের দ্বারা হচ্ছে। তো এটা একদিকে ভালো, ভারতবর্ষের জন্য ভালো, তার কারণ হচ্ছে ভারতবর্ষ তো এই ধরনের কোনো অন্যায় বা উগ্রপন্থাকে কখনো প্রমোট করেনি বা করে না, আর ভারতবর্ষ এই ধরনের কাজের মধ্যে থাকেও না। কিন্তু ভারতের হয়ে কেউ না কেউ তো এই কাজটা করছে যেটা ভারতের জন্য ভালো। এর মধ্যে কতগুলো স্পেসিফিক্যালি আমি নাম বলছি যারা খুব নটোরিয়াস টেরোরিস্ট ছিল, যারা কিন্তু আজকের দিনে পৃথিবী ছেড়ে চলে গেছে বা চলে যেতে বাধ্য হয়েছে, বা তাদেরকে ওই 72 হুরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। খুবই ভালো জিনিস। সেটা হচ্ছে আবু কাতাল ওরফে কাতাল সিন্ধি, একে মারা হয় মার্চ মাসে, 2025-এর মার্চ মাসে মারা হয়। ইনি কিন্তু হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং পাঞ্জাবের জেলামে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে ইনি নিহত হন। এবং ইনি 2024 সালের রিয়াসি বাস হামলার মাস্টারমাইন্ড ছিলেন বলে জানা যায়, যেখানে 9 জন তীর্থযাত্রী নিহত হয়েছিলেন। এছাড়া আরও একটা খুব নাম আছে, স্পেসিফিক্যালি মৌলানা কাশিফ আলী। এ মারা যায় হচ্ছে ফেব্রুয়ারি মাস 2025 ফেব্রুয়ারিতেই এই সেম খাইবার পাখতুনখোয়ার সোয়াবিতে নিজের বাড়িতেই অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহীদের দ্বারা ইনি নিহত হন। এছাড়া বিলাল আরিফ সালাফি মার্চের 2026-এ একে মেরে দেওয়া হয়। লস্করের মুরিদদের যে মুরিদকে বলে যে জায়গাটা, সেইখানে লস্করের যে সদর দপ্তর আছে, যেটা এই 2025-এ এই আমাদের অপারেশন সিন্দুরের সময় যেটা পুরো ধ্বংস করে দেওয়া হয়েছিল, তারপর ওটাকে আবার রিমেক করা হয়েছিল। কিন্তু সেই রিমেকের ফলে ওই রিমেকের ঠিক পরেই ওই মসজিদ থেকে যে মুহূর্তে উনি বেরিয়ে আসেন, সেই সময় কেউ না কেউ অজ্ঞাত পরিচয় আততায়ী এবং পরপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে, এবং গুলি করে ফাইনালি এই অজ্ঞাত পরিচয় আততায়ীদের দ্বারা নিহত হয় এই মানুষটা, এই যে নামটা বললাম বিলাল আরিফ সালফি। আমির হামজা যার কথা বললাম, এই এপ্রিল 2026-এ ইনি যদিও আপাতত বেঁচে রয়েছেন, বাট কোনো একদিন আশা করা যায় আমাদের শুভাকাঙ্ক্ষী কেউ না কেউ আবার একটু ভালো কাজ করে দেবে, যেটুকু বাকি আছে সেইটুকু আশা করা যায় করে দেবে। যাই হোক, এবার এইগুলোকে অনেকে বলছে যে পেহেলগামের যা হামলা হয়েছিল সেটা রক্তের বদলা। এবার নীরবে চলছে হিসাব নিকাশ, হতেই পারে, কিন্তু কে করছে বা কারা করছে তা তো আমরা বলতে পারবো না। তবে 2025 সালের 22শে এপ্রিল পেহেলগামে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়, এবং যাতে 24 জন নিরীহ পর্যটক মারা যান। এবং 2008 সালের মুম্বাই হামলার পর যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে সবথেকে বড় বেসামরিক মানুষের উপর সবথেকে বড় হামলা হয়েছিল, এটা 2008-এর মুম্বাই হামলার পরে। আর এই আমাদের পেহেলগামের যে ঘটনাটা ঘটেছিল সেইখানে হামলাকারীদের কাছ থেকে কিন্তু পাকিস্তানের ভোটার আইডি কার্ড, পাকিস্তানের তৈরি চকলেট এবং একটা ভাঙা স্যাটেলাইট ফোনে পাকিস্তানের ন্যাশনাল ডেটাবেস কর্তৃপক্ষের বায়োমেট্রিক তথ্যও পাওয়া গেছিল।
যার ফলে ভারতীয় গোয়েন্দা সংস্থার হিসাব অনুযায়ী যদি দেখা যায়, তাহলে পেহেলগাম হামলার পর ভারতের যেই প্রচণ্ড স্ট্রিক্ট এবং টাফ রিয়াকশন যেটা শুরু হয়েছিল, এর ফলে কোনো না কোনো হিতৈষী বা কোনো না কোনো শুভাকাঙ্ক্ষী কোনো গ্রুপ হয়তো আছে যাদের এই আক্রমণের ফলে জঙ্গি গোষ্ঠী প্রচণ্ড চাপে রয়েছে, এবং চাপে থাকার ফলে এই এক এক করে এরা কিন্তু সবাই মোটামুটি এই 72 হুরের কাছে এরা পৌঁছে যাচ্ছে। যাই হোক, বিশ্লেষকরা 3টে সম্ভাব্য কারণের কথা বলেছে, যার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে পাকিস্তান নিজেই বলে বেড়াচ্ছে, যদিও পাকিস্তানের অ্যাকচুয়াল মিডিয়াতে কিন্তু কোনো এর প্রায় কোনো কাভারেজ নেই বা কোনো খবরাখবর নেই। পাকিস্তান অন্য কথা বলেছে, সেটাও আসছি। আপাতত যেটা পাকিস্তানের ইন্টেলিজেন্স থেকে যেটা স্প্রেড করা হচ্ছে বা যে নিউজটা বারবার করে চালানো হচ্ছে, সেটা হচ্ছে এর পিছনে ইন্ডিয়াই আছে, এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ 2021 সাল থেকে কিন্তু হাফিজ সাইদের বাড়ির কাছে হওয়া সমস্ত হামলা বা এই ধরনের যে কোনো হামলায় ভারতের গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছেন। তবে ভারত কিন্তু কখনো আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো অপারেশনের কথা স্বীকার করেনি, এবং ভারত, আমরা সবাই জানি, ভারতের নাগরিক হিসেবে ভারতবর্ষ কখনো এই ধরনের কাজকে প্রমোট করেও না এবং ভারতবর্ষের মধ্যে থাকেও না। বাট ওই যে বললাম, যার কেউ নেই তার ভগবান আছে, কাজেই কোনো না কোনো এক অদৃশ্য শক্তি বা অদৃশ্য হাত ডেফিনেটলি এই 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 শাস্তিগুলো তাদেরকে দিচ্ছেন, এবং ভগবান করুন এই শাস্তি আরও যেন বৃদ্ধি পায়, এবং তার ফলে এই সমস্ত লোকজনদের 72 হুরের কাছে পৌঁছানোটা যেন আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা গ্রুপ যেটা বলছে সেটা হচ্ছে লস্করের আভ্যন্তরীণ দ্বন্দ্ব। তার মানে ভারতীয় নিরাপত্তা সংস্থার মূল্যায়ন এটা উঠে এসছে যে লস্করে তৈবার মধ্যে নিজস্ব গ্রুপের মধ্যে এদের ফাটল দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে কিছু কমান্ডার এবং অপারেটিভ অ্যাকশনসে যারা যে সমস্ত উগ্রবাদীরা রয়েছে, তারা এখন এইটা চাইছে না যে ভারত বিরোধী অভিযানের বদলে এখন পাকিস্তানের আইএসআই এই লস্করে তৈবাকে দিয়ে বালুচ বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে বা যুদ্ধ করাতে বাধ্য করছে, এবং এই সিপেক মানে চায়নার পাকিস্তানের মধ্যে যে ইকোনমিক করিডর, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর যেটা সিপেকের যে রাস্তা তৈরি হচ্ছে, যার ফলে এই চাইনিজ স্বার্থ রক্ষা করার জন্য, কারণ কি এদের এই লস্করে তৈবার মেন টার্গেট ছিল হচ্ছে ভারতবর্ষ বা ইন্ডিয়াকে সমস্যায় ফেলা বা বিপদে ফেলা বা ইন্ডিয়াতে টেরোরিজমটাকে প্রমোট করা। কিন্তু তার বদলে এখন আইএসআই এর মানে চাপের ঠেলাতে এরা যেহেতু বালুচ বিদ্রোহীদের টাইট করতে বা বালুচ বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে এদেরকে ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম চায়না স্বার্থ রক্ষা করতে বিভিন্ন ধরনের চাপের ফলে কাজ করতে হচ্ছে, যেটা এরা নিজেরা পছন্দ করছে না, যার ফলে দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে একটা যারা কট্টরপন্থী তারা বাকিদেরকে মানে এই পৃথিবী থেকে বার করে দেওয়ার প্ল্যান করেছে। কাজেই সেই হিসাবেই এটা চলছে, এই প্ল্যানিংটা তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। আর একটা যেটা লাস্ট তত্ত্ব যেটা, সেটা হচ্ছে পাকিস্তানের নিজেদেরই ভিতরের গেম। কারণ কি পাকিস্তানের আইএসআই এখন এটা বুঝতে পারছে যে এই সমস্ত টেরোরিজম গ্রুপগুলো এবং তাদের যারা মাথা, তারা এখন আর পাকিস্তানের আইএসআই এর কন্ট্রোলে নেই, এবং এই সমস্ত আইএসআই এর এই সমস্ত জঙ্গিদের যারা মাথা, তারা একটা জিনিস আজকের দিনে মনে করেছে, এবং তাদের বিভিন্ন স্পিচ যদি আপনারা দেখেন তাহলে এটা বুঝতে পারবেন যে ওরা নিজেদেরকে অ্যাট পার উইথ দ্য গভর্নমেন্ট, মানে প্যারালাল আর একটা গভর্নমেন্টের মালিক বা পাকিস্তানের মালিক বা একটা গভর্নমেন্টের মানে হোতা বা মাথা বলে নিজেদেরকে মনে করেছে বা করছে, যার ফলে এরা এখন সরকারকে এবং আর্মিকে বা ইনস্ট্রাকশন দিচ্ছে যে কি কি করতে হবে না করতে হবে, যার ফলে এদের আর কন্ট্রোলে নেই, মানে পাকিস্তানের আইএসআই এবং আর্মির কন্ট্রোলে না থাকার ফলে এরা এখন পাকিস্তানের লোকজন বা পাকিস্তানের মিলিটারি বা আইএসআই এর লোকজনরাই নিজেরাই এই বিভিন্ন রকমের কাজ করে, কারণ কি এদের কাছেই ম্যাক্সিমাম ইনফরমেশন আছে বা থাকছে, যার ফলে এরাই অপ্রয়োজনীয় যে সমস্ত কমান্ডার আছে তাদেরকে সরিয়ে দিচ্ছে, বা যারা আইদার বয়স হয়ে গেছে বা এখন পাকিস্তানের আইএসআই এর কাছে এরা লায়াবিলিটি হয়ে দাঁড়িয়েছে, যে সমস্ত এই নাম বা এই ধরনের লোকজন যারা লায়াবিলিটি হয়ে দাঁড়িয়েছে বা যে মাথাগুলোকে আর কন্ট্রোলে নিতে পারছে না, তাদেরকে এরা পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের নিজস্ব একটা গেম প্ল্যান, সেটা আর্মি হোক আইএসআই হোক, পাকিস্তান নিজেই এর মধ্যে ইনভলভ রয়েছে, যার ফলে এই ঘটনাগুলো ঘটছে। তবে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 2022 থেকে নিয়ে 25 সালের মধ্যে তো একটা রিপোর্ট বেরিয়েছে, যে রিপোর্টে এটা দেখা যাচ্ছে 2022 থেকে নিয়ে 2025-এর মধ্যে 32টা ঘটনার বিস্তারিত বিবরণ কালেক্ট করে দেখা গেছে যে এখানে মানে আলটিমেটলি 30 জন বা 30-এর বেশি যে সমস্ত জঙ্গি বা উগ্রবাদী বা যে সমস্ত মাথাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তারা কোনো না কোনোভাবে পাঠানকোট থেকে শুরু করে IC-814-এর যে বিমান ছিনতাই যেটা হয়েছিল, এর মধ্যে কোনো না কোনোভাবে ইনভলভ, এবং এরা বড় হামলার মাস্টার মাইন্ড, যেখানে এরা আইদার মাস্টার মাইন্ড হিসেবে, মূল রিক্রুটার হিসেবে বা ফান্ড প্রোভাইড করার থেকে শুরু করে এদেরকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে এই সমস্ত যারা কাজ করেছিল, সেগুলো লস্করে তৈবা হোক বা জৈশ-এ মোহাম্মদ হোক বা হিজবুল মুজাহিদিন হোক বা ইভেন খালিস্তানি জঙ্গি হোক, এই সমস্ত অর্গানাইজেশনের যে সমস্ত কমান্ডার বা সেকেন্ড বা টপমোস্ট বা
এই ধরনের যারা বিগ মাথা যারা রয়েছে, যে সমস্ত বড় বড় নামগুলো রয়েছে বা যারা মেইন চালনা শক্তির মধ্যে রয়েছে, তাদেরকে এক 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 করে অজ্ঞাত পরিচয় এই সমস্ত বন্দুকধারীরা কিন্তু এদেরকে শেষ করে দিচ্ছে। এবং আলটিমেটলি এটা কাকতালীয় কিন্তু এটা বোঝা যাচ্ছে না, মানে এটা কোনো কোইন্সিডেন্স নাকি অপারেশন সিন্দুরের পরে সাইলেন্টলি এই ধরনের আরেকটা কোনো অপারেশন বা পাঠানকোটের কোনো একটা বদলা বা IC-814-এর কোনো বদলা, এটা এখনো পর্যন্ত কেউই আমরা স্যাঙ্গুইন নই। বাট যেই হোক, কেউ না কেউ তো ভালো কাজ করছে। তো যারা যে সমস্ত দেখা যাচ্ছে, যে সমস্ত এই নামগুলো যারা ভারতীয় নাগরিকদের রক্তে নিজেদের হাত রাঙিয়েছিল, তাদের কাছে কিন্তু এখন ফাইনালি একটাই বার্তা পৌঁছচ্ছে যে তোমাদেরকে আমরা মনে রেখেছি, ছাড়া তোমাদেরও হবে না, কাজে হিসাব তোমাদেরও হবে। কাজে শেখ ইউসুফ আফ্রিদির মৃত্যু হয়তো একটা নাম মাত্র, কিন্তু এই মৃত্যু কিন্তু বহু প্রশ্নের দরজা খুলে দিয়েছে। এর ফলে কিন্তু পাকিস্তান কিন্তু একটা জিনিস যদি দেখেন, তাহলে পাকিস্তান কিন্তু অ্যাজ ইউজুয়াল চুপ রয়েছে। পাকিস্তানের টোটাল মিডিয়া হোক, পাকিস্তানের সরকার হোক, পাকিস্তানের কোনো জায়গা থেকে কোনো আওয়াজপত্র নেই। পাকিস্তান কিন্তু এই নিয়ে একটি শব্দ খরচা করছে না। বাট লস্করে তৈয়বা কিন্তু 100% ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে এবং তারা কিন্তু অলরেডি ব্যাকফুটে চলে গেছে। এন্টায়ার পৃথিবী কিন্তু একটা জিনিস দেখছে যে ভারতবর্ষ কিভাবে এটাকে হ্যান্ডেল করছে, এবং অ্যাট দ্য সেম টাইম এই টেরোরিজমের এগেনস্টে কিন্তু সাইলেন্টলি কেউ না কেউ বা যে সমস্ত নাম মাথা গ্রুপ যারা যারা রয়েছে, তাদের কোনো না কোনোভাবে তাদের মানে অতিরিক্ত চর্বি যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে বা ছেটে ফেলা হচ্ছে। এটা কিন্তু একটা খালি চোখে পরিষ্কার দেখা যাচ্ছে। এবং এটা অপারেশন সিন্দুরের পরবর্তী চ্যাপ্টার, এটা হয়তো কূটনৈতিক বার্তা হিসেবেও কেউ বলতে পারেন যে পাকিস্তানকে একটা কূটনৈতিক বার্তা দেওয়া হচ্ছে যে ভাই শুধরে যাও, তা নাহলে কিন্তু বিপদ আছে, আগামী দিনে বিপদ আছে। যাই হয়ে থাকুক না কেন, যে ওয়েলউইশারই থাকুক না কেন, সেটা কোনো একজন বা দুজন ব্যক্তি বা একটা গ্রুপ হোক, যেই হোক না কেন, সে কিছু না কিছু ভালো কাজ তো করছে, যার ফলে এই নিরীহ মানুষের রক্ত যারা ঝরিয়েছে তাদের জন্য কিন্তু আজকের দিনে এটা ক্লিয়ার যে পৃথিবীর কোনো কোনাই কিন্তু নিরাপদ নয়। ফলে এটা জাস্ট গত রোববারই, আজকে তো মঙ্গলবার, গত রোববারের ঘটনা এটা। তো এটা শেয়ার করলাম, যার ফলে মনটা এমনিতে খুশিই আছে। এই ধরনের কাজ হলে বা এই ধরনের যদি শুভাকাঙ্ক্ষীদের দ্বারা এই ধরনের ভালো কাজ যদি হয়, তাহলে তো ভালোই লাগে, মনটাও খুশিই হয়। তো আপনাদের ওভারঅল ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যার যেটা মনে হচ্ছে, যার যে জিনিসটাই ভালো লাগা খারাপ লাগা যাই মনে হোক না কেন, কমেন্ট করবেন, আমি কমেন্টগুলো পড়ি। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, শুভরাত্রি।